সেপ্টেম্বরের মাঝে এই বাংলো হাতে পেয়ে সারাই করে সাহেবের থাকার মতো করে দেওয়া হলো, যদিও ভেতরের গোছগাছ কিছুই হয়নি। টু দ্য বেস্ট অফ মাই মেমোরি 13ই অক্টোবর খবর পেলাম সাহেবের এসে পৌঁছতে এখনো মাসখানেক বাকি, জাহাজে নাকি কি সব গণ্ডগোল হয়েছে। আমরা সেই অনুযায়ী প্রস্তুত হতে শুরু করলাম, কিন্তু এর ঠিক 3 দিন বাদেই জরুরি তার আসে। সাহেব তামাটুলিতে পরের দিনই পৌঁছচ্ছেন, আমরা যেন তৈরি থাকি। এদিকে এখানে পুজোর ধুম, নেটিভরা কেউ কাজ করতেই চাইছে না, তার মধ্যে এত কিছু ব্যবস্থা করা, ইউ নো হাউ ইট ইজ। জাহাজে কি সমস্যা হয়েছিল? দ্যাট আই ডোন্ট নো, তবে টেলরের তাড়া ছিল। তিনি জাহাজ থেকে তার করে একটা ছোট্ট বোট আনিয়ে মালপত্র সমেত একা ডাঙায় চলে আসেন। প্রচণ্ড ওয়ার্কাহলিক মানুষ। আচ্ছা বেশ, টেলর সাহেব 17 তারিখ তামাটুলিতে এসে পৌঁছলেন। তারপর ওনাকে স্বাগত জানাতে জমিদার মশাই নিজের বাড়িতে বিরাট আয়োজন করেছিলেন। তামাটুলি যত গণ্যমান্য মানুষজন সবাই সেখানে উপস্থিত ছিলেন। ও হ্যাঁ, ভালো কথা, সেই দিনই গণপতি তার দলবল নিয়ে এসে পৌঁছয়। দে ওয়ার অলসো ইনভাইটেড। আচ্ছা, অনুষ্ঠানটা কতক্ষণ চলল? এতটা ট্রাভেল করে সাহেব ক্লান্ত হয়ে পড়েছিলেন, তারপর সর্দি গরমির মতো হয়ে গেছিল, তাই তিনি ভোজে পর্যন্ত ছিলেন না। সন্ধে 6:30 নাগাদ জমিদারের পাঠানো পালকি চেপে তিনি এলেন, ছোট্ট একটা বক্তৃতা দিলেন, অন্যান্য গেস্টদের সঙ্গে একটু কথাবার্তা বললেন, তারপর বাংলায় ফিরে যাওয়ার জন্য তাড়া লাগালেন। ও হ্যাঁ, আরেকটা কথা, তার আগে খোঁজ নিচ্ছিলেন এখানে কোনো ডক্টর আছে কিনা। ডক্টর পিয়ারসন তো এখন নেই, তাই ম্যাডাম এলাই ওর সঙ্গে কথা বলেন। জমিদার মশাই নিজের এক পাইককে ওর সর্বক্ষণে দেখাশোনার কাজে লাগিয়েছিলেন, সেই তারপর ওকে বাংলোতে ফিরিয়ে নিয়ে যায়। আচ্ছা, অনুষ্ঠানে গণ্যমান্য বলতে কারা ছিলেন বলতে পারেন? সেদিন পুলিশের সবার কথা বাদ দিলে চার্চের পাদ্রি, জিরোনিয়ার জমিদার, ম্যাডাম এলা, এখানের প্রাইমারি স্কুলের মাস্টার খগেন্দ্রনাথ, আর আমাদের জমিদারের কিছু চেলাচামুন্ডা। জমিদার মশাই নিজে স্যারের হাতে ছোট একটা দুর্গা মূর্তি তুলে দেন, সঙ্গে আরও নানা রকম উপহার। পাদ্রি দেন একটা ক্রুশ কাঠ, আর ম্যাডাম কিছু শুকনো ফল আর রেশমের কাপড়। আর খগেন্দ্রনাথ কি দিলেন? স্ট্রেঞ্জ ম্যান, স্যারের মুখোমুখি হতে লজ্জা পাচ্ছিলেন, কিছুতেই সামনে যেতে রাজি হলেন না। আর কোনো উল্লেখযোগ্য ঘটনা? ঘটনা বলতে একটাই, সেটাও বেরোনোর সময়। সুপারিনটেন্ডেন্ট তখন প্রায় গেটের সামনে, একধারে বসে থাকা গণপতি আর তার দলবলের দিকে তার চোখ পড়ে। তিনি গণপতিকে হে ইউ দ্য ম্যাজিশিয়ান বলে ডেকে নেন। সাহেব গণপতিকে চিনতেন? তাই তো দেখলাম। উনি যখন বম্বে প্রেসিডেন্সিতে ছিলেন তখন একবার বড় লাট ওখানে যাওয়ায় সার্কাসের আয়োজন করা হয়েছিল, সেখানেই নাকি গণপতি ম্যাজিক দেখিয়েছিল। এটা সাহেব বললেন? হ্যাঁ। আচ্ছা, তারপর গণপতিকে ডেকে জিজ্ঞেস করলেন তার কবে শো আছে। গণপতি জানালো পরের দিন। টেলর জিজ্ঞাসা করলেন সে সিংহের ম্যাজিকটা দেখাবে কিনা। গণপতি মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর চটজলদি সেখানেই কিছু করে দেখাবে কিনা জিজ্ঞেস করল। তা সাহেব দেখলেন? না, কনকনে হাওয়াতে টেলরের গলা ধরে গেছিল, কাশিও হচ্ছিল। তিনি আর বাইরে থাকলেন না, হি লেফট ইন আ হারি। তবে বলে গেলেন পরের দিন অবশ্যই ম্যাজিক দেখবেন। হ্যাঁ, কিন্তু দেখতে এলেন না। না, পরদিন সন্ধ্যে থেকেই সুপারিনটেন্ডেন্টের বাংলোতে 12 পাইক পাঠিয়েছিলেন জমিদারবাবু। প্রতিবারই সে ফিরে এসেছে। আই এম টোল্ড টেলর কারোর জন্য অপেক্ষা করছিলেন। কার জন্য জানা গেছে? নো, গেটে যে সেপাই দেখলেন সেই আমাদের জানিয়েছে। বিকেলে সুপারিনটেন্ডেন্ট ওকে ভেতরে ডেকে পাঠান, বলেন আজ ম্যাজিক দেখতে যেতে দেরি হবে। কেউ ডাকতে এলে যেন বলে সাহেব ব্যস্ত। আর তার সঙ্গে একটা অদ্ভুত নির্দেশ দেন, বলেন টপ হ্যাট পরা এক সাহেব সন্ধে 6:30 নাগাদ দেখা করতে আসবেন। খুব সম্ভবত তিনি মুখে মুখোশ পরে থাকবেন, তাকে যেন সেপাই না আটকায়। অত্যন্ত জরুরি কাজে আসছেন তিনি, আর এই কথা যেন কোনোভাবেই বাইরে প্রকাশ না পায়। কেউ এসেছিলেন? এসেছিলেন। সন্ধে 6:30 বাজার আগেই সেপাই দেখতে পায় তাল ঢ্যাঙা এক সাহেব, মাথায় টপ হ্যাট, মুখে হাসি হাসি একটা মুখোশ। সাহেব কিছু বলার আগেই সেপাই তাকে জানায় সুপারিনটেন্ডেন্ট তার জন্য অপেক্ষা করছেন। সেপাই পথ দেখিয়ে নিয়ে যেতে চাইলে সেই সাহেব বারণ করেন। পোর্টিকোর গ্যাস বাতিতে সে স্পষ্ট দেখেছে টেলর নিজেই হাসি মুখে দরজা খুলে দিলেন।
তারপর আবার কি, জমিদারের লোকজন বার কয়েক ডাকতে এলেও তাদের বলা হয় যে সাহেব ব্যস্ত। ওদিকে ম্যাজিকের মঞ্চে তখনই একজন মারা যায়, দ্যাট ব্লাডি ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ানের প্রসঙ্গে পরে আসছি, আগে টেলরের কথাটা বলুন। ইয়েস, সো ভূপেন ওরফে নন্তু খুন হবার পর আমি নিজে 2জন সেপাই নিয়ে এই বাংলোতে আসি। হি ওয়াজ মাই সুপিরিয়র। ভেবেছিলাম ওকে না জানিয়ে কিছু করাটা ঠিক হবে না। গেটে সেপাই বলল সেই ঢ্যাঙা সাহেব এখনও বেরিয়ে আসেননি। আমি তাও ভেতরে যাই। বেশ কয়েকবার ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকি। ভেতরে এসে দেখি ঘরের দরজা জানলা সব বন্ধ। জানলার কাছ দিয়ে দেখা যাচ্ছে ভেতরে সুপারিনটেন্ডেন্ট মুখ থুবড়ে পড়ে আছেন। দেহে প্রাণ নেই বলেই সন্দেহ হয়। তারপর ঘরে ঢুকতে বুঝতে পারলাম একেবারে আবদ্ধ ঘরে কেউ টেলরকে ছুরি মেরে হাওয়ায় মিলিয়ে গেছে। ইফ নট ম্যাজিক, দেন হোয়াট এলস ডু ইউ কল ইট? তিরস্করণী। হোয়াট? কিছু না, ওই অদৃশ্য হবার বিদ্যে। আপনি বলতে থাকুন। ওকে, ঘরের অবস্থা যেমন দেখছেন ঠিক তেমনই ছিল। এই যে গোল টেবিলটা, এখানে 2টো মদের গ্লাস। খেয়াল করে দেখুন, একদিকেরটা প্রায় খালি, অন্য দিকেরটা প্রায় ভর্তি। 2জনের একজন, খুব সম্ভবত টেলরই, দরজার দিকে মুখ করে বসেছিলেন, জানলার দিকে পিঠ দিয়ে, আর অন্যজন তার মুখোমুখি। এটা কি করে আন্দাজ করলেন? দেখুন, ফার্স্টলি বডিটা পড়েছিল দরজার দিকে মুখ করে। সেকেন্ডলি ওদিকের মদের গ্লাসের পাশে যে আধ খাওয়া চুরুটটা দেখছেন, এই একই চুরুট সবসময় টেলরের ঠোঁটে ঝুলতে দেখেছি। অ্যান্ড থার্ডলি, মেঝেতে একটু খেয়াল করলেই রক্তের দাগ আর ঘষার চিহ্ন চোখে পড়বে। স্ট্যাবড হবার সঙ্গে সঙ্গে তিনি মারা যাননি। খানিকটা, মানে ধরুন চেয়ার থেকে এইটুকু তিনি মেঝে ঘষে ঘষে এই বুককেস পর্যন্ত আসেন। প্রিয়নাথ ও তারিণী আগেই ছোট বুককেসটা দেখেছিল। ওপেন বুককেস, কাঁচ নেই, তাতে কিছু বই সাজানো। একটা বই ডানা মেলা অবস্থায় মেঝেতে পড়ে আছে। সেটার দিকে আঙুল দেখিয়ে তারিণী জিজ্ঞেস করল, এটা কি? টেলর যখন বুঝতে পারলেন যে তিনি আর বাঁচবেন না, তখনই অপরাধীকে ধরিয়ে দিতে তিনি 2টো চিহ্ন রেখে গেলেন। এই বই সবার চেনা, চার্লস অ্যান্ড মেরি ল্যাম্বেট টেলস ফ্রম শেক্সপিয়ার। সঙ্গে পাতায় পাতায় ওয়াল্টার ক্রেনের আঁকা উডকাট। টেলর বুককেস অবধি এসে নিচের তাক থেকে বইটা বার করলেন। তারপর একেবারে শুরুতেই এই ছবিটায় লাল রক্ত দিয়ে মার্ক করে দিলেন। প্রিয়নাথ দেখলেন ছবিতে মোট 4টি চরিত্র। বাঁদিকে এক যুবক, ডান দিকে এক সুন্দরী যুবতী, আর তার পাশে লাঠি হাতে এক বৃদ্ধ। ঠিক মাঝে ডানা মেলে রয়েছে এক পরী। রক্তের দাগ বৃদ্ধের গায়ে। ইনি কে? প্রসপেরো, জাদুকর প্রসপেরো, মিরান্ডার বাবা। আশুবাবুর লাইব্রেরিতে আমি বইটা পড়েছিলাম। কারেক্ট। হারপারের মুখে প্রশংসার হাসি ফুটে উঠল। তাহলে এবার বলুন, একজন মরণাপন্ন মানুষ এতটা ছেঁচড়ে এসে এই ছবিতে কেন রক্তের দাগ লাগাবে? এর পরেও সন্দেহ থাকলে এইটা দেখুন। এটা সেই দুর্গা মূর্তি যেটা জমিদার আগের দিন টেলরকে দিয়েছিলেন। প্রিয়নাথ দেখলেন বুককেসের একধারে মাটির তৈরি ছোট এক দুর্গা মূর্তি। দেখলেই বোঝা যায় পাকা কারিগরের কাজ। দুর্গার মুখটি বড্ড মায়া জড়ানো। আর তখনই তার চোখ পড়ল দুর্গার পায়ের কাছে সিংহের মুখের দিকে। লাল রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। সুপারিনটেন্ডেন্ট টেলর মরার ঠিক আগে নিজের রক্ত মাখিয়ে দিয়েছেন সিংহের সারা মুখে। শুধু ছোট ছোট ধারালো দাঁতগুলো সাদা। এক ঝলক দেখলে মনে হয় যেন সিংহ তাদের দিকে তাকিয়ে অট্টহাসি হাসছে। টেলরের কাছে গণপতির একটাই পরিচয় ছিল, টু হিম হি ওয়াজ এ ম্যাজিশিয়ান যে সিংহের খেলা দেখায়। মরার আগে তাই নিশ্চিতভাবে নিজের খুনিকেই চিহ্নিত করে গেছেন তিনি। কিন্তু যদি গণপতি খুনটা করেই থাকে, তবে এই চারদিক বন্ধ ঘর থেকে সে পালালো কেমন করে? ম্যাজিক, ম্যাজিক, ম্যাজিশিয়ানরা সব পারে বলে হারপার প্রিয়নাথের দিকে চেয়ে কাষ্ঠ হাসি হাসলেন। মাফ করবেন, এই জানলার স্প্রিং লাগানো ছিটকিনিগুলো কিন্তু অন্য কথা বলছে স্যার। কি জানি, হয়তো আমি ভুল। এই প্রশ্নে হারপার একটু অপ্রস্তুত হলেন,
কিছু জবাব দেওয়ার আগেই প্রিয়নাথ পাল্টা জিজ্ঞেস করলেন, টেলরের বডিটার কি হলো? লেট মি বি অনেস্ট উইথ ইউ, জিরোনিয়াতে আমরা বেশ কয়েকবার খবর পাঠিয়েছিলাম যাতে ইমিডিয়েট পোস্টমর্টমের ব্যবস্থা করা হয়, কিন্তু এখনও সেই নিয়ে কোনো অর্ডার আসেনি। এদিকে বডি ডিকম্পোজড হয়ে দুর্গন্ধ বেরোতে শুরু করেছিল, তাই গতকাল সকালেই পাদ্রি এখানের চার্চের সামনে টেলরকে কবর দিয়ে দেয়। হোয়াট এলস কুড হ্যাভ বিন ডান ইন দিস গড ফরসেকেন প্লেস? আর ওনার পোশাকগুলো? সেগুলো থানায় রাখা আছে, দেখতে চাইলে দেখাতে পারি। কিন্তু আমি এটা ভেবে অবাক হচ্ছি যে, ডোন্ট মাইন্ড, বাট সুপারিনটেন্ডেন্ট টেলরের মতো একজন খুন হলেন আর লালবাজার থেকে আপনি একা এলেন। সশব্দে নোটবুকটা বন্ধ করলেন প্রিয়নাথ। জিজ্ঞেস করলেনই যখন, তখন বলি, মিস্টার হার্পার, একটা বিশেষ কাজে আমাকে এখানে পাঠানো হয়েছে। যদি জানা যায় রিচার্ড টেলর খুন হয়েছেন আর এখনো অবধি খুনিকে প্রমাণসহ ধরে তার চার্জশিট অবধি করা হয়নি, তবে আপনার কিংবা আমার কারোর চাকরি থাকবে না। কিন্তু ওই ম্যাজিশিয়ান, তার মোটিভ কি, এভিডেন্স কোথায়? আপনি যা যা বললেন সবই সার্কামস্ট্যান্সিয়াল। কোর্টে প্রমাণ করতে পারবেন? কি বলবেন, খুন করে খুনি হাওয়ায় মিলিয়ে গেল? কোর্ট সেটা মানবে? লালবাজার থেকে ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছেন, তার মধ্যে প্রমাণ সহ খুনিকে ধরতে হবে। তারিণীকে আমাদের সাহায্য করার জন্যই সেখান থেকে আমি নিয়ে এসেছি। আর এই 1 সপ্তাহ টেলর হত্যার খবর চাপা দিয়ে রাখার দায়িত্ব ম্যাজিস্ট্রেটের। আর 1 সপ্তাহের মধ্যে যদি খুনি ধরা না পড়ে? গড সেভ আস দেন। শুনছেন গপ্প মিডের ঠেকের আজকের গপ্প কৌশিক মজুমদারের লেখা গোধূলি সন্ধি প্রথম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। বর্ধমানের গাঁয়ের বাড়ি থেকে কলকাতার 2 কামরার ঘর অবধি একরকম ছিল, কিন্তু তামাটুলির জমিদার বাড়িতে এসে মাখনলতা যেন অথই সমুদ্রে পড়ল। একে তো এত বিশাল দালান সে আগে কোনোদিন দেখেনি, তার উপরে এ বাড়ির রকম সকম সব কেমন আলাদা। জমিদার মশাইয়ের 3 ছেলে 2 মেয়ে। মেয়েদের একজনের কলকাতায়, অন্যজনের শ্রীরামপুরে বিয়ে হয়েছে। 3 ছেলের মধ্যে একেবারে ছোটটির বিয়ে হয়েছে সবে 1 বছর হলো। জমিদার গিন্নি আর তার বৌমারা এই কাল শীতেও রাত 4টে উঠে পাতকুয়ার বাসি জলে স্নান করে তুলসী গাছে জল দিয়ে রান্নাঘরে আসেন। ঠাকুর চাকর জোগালি সবই আছে, তবু তাঁদের সারাদিন রান্নাঘরেই থাকতে হয়। এইরকমই অদ্ভুত নিয়ম। বাড়ির ছেলেরা অবশ্য একটু বেলায় ঘুম থেকে ওঠেন। কুয়োর পাশে সারে সারে কলাইয়ের বাটিতে কর্তাদের কারো জন্য নিম বা পেয়ারার দাঁতন, কারো জন্য অষ্টবজ্র মাজন সাজানো থাকে। আবার ছোট কর্তার জন্য থাকে কলিনোস টুথপেস্ট। সকালে জলখাবারে লুচির সঙ্গে থাকে আলু পটল কুমড়োর ছেঁচকি কিংবা মোহনভোগ। দুপুরে মাছ, মাংস, হাঁসের ডিম। মুরগি এ বাড়িতে ঢোকে না। খোকাকে দুপুরে খাইয়ে দাইয়ে মাখনের চোখে ঘুম নেমে আসে। খোকা প্রায় সারা রাত ঘুমোয় না, খেলা করে। তার সঙ্গে খেলা করতে হয়। তারিণী রাত জাগতে পারে না, খানিক খেলা করেই বেহুঁশ হয়ে ঘুমিয়ে পড়ে। ফলে রাত জেগে মাখনের সারাটা দিন কেমন ঘুম ঘুম পায়। এ বাড়িতে আবার দুপুরে ঘুমানোর নিয়ম নেই। বড় গিন্নি সবাইকে একসঙ্গে ছাতে ডাকেন, সেখানেই চলে গল্প গাছা, সেলাই ফোঁড়াই। অনেক সময় সবাই মিলে তাস নিয়ে গ্রাবু বিন্তি খেলে। বিন্তি খেলায় মাখনের পূর্ব পারদর্শিতা ছিল, ফলে অল্প সময়ই সে সব বউদের বেশ প্রিয় হয়ে উঠল। বিশেষ করে ছোট বউ প্রতিমা, তারই সমবয়সী। সে মাখনকেই পার্টনার করে দানের পর দান জিততে লাগল। 4টে বাজতে না বাজতেই গিন্নিরা উঠে গেলেন। বিকেলের অনেক কাজ বাকি। ঝিকে দিয়ে ছাদ থেকে বড়ি, আচার, আমসত্ত্ব নামিয়ে আবার রান্নাঘরে তদারক। প্রতিমার এবেলা ছুটি। সে অন্দরমহলে গিয়ে মাখনের সঙ্গে গল্পগুজব করে। বদ্দি বলছিলেন তুমি নাকি দার্জিলিংও গেছলে? গেছি বই কি, সে বিয়ের প্রথম ওখানে গিয়ে কল্যাণী নামে খুব মিষ্টি একটা মেয়ের সাথে আলাপ হয়েছিল। ও বিয়েতে নিমন্ত্রণ করেছিল, যেতে পারেনি কো। মাখন যখন প্রথম কলকাতায় এসেছিল তখন কথায় গ্রাম্য টান পুরো মাত্রায় ছিল। এতদিনে কিছুটা কমলেও বেশ খানিকটা রয়ে গেছে।
তাই বুঝি? আর আমি বুঝি মিষ্টি নই? খোকাকে কোল থেকে বিছানায় শোয়াতে শোয়াতে মাখন বলল, তা কেন হবে ভাই, তুমিও ভারী মিষ্টি। তো তোমরা এত বড় লোক। না গো দিদি, আমার শ্বশুর বাড়ি বড় লোক, আমার নিজের তিনকুলে কেউ নেই, আমি অনাথ। প্রতিমার চোখ জলে ভরে এলো। এক অর্থে মাখনের অবস্থাও তাই। এক রাত্রে সে পরিবারের সবাইকে হারিয়েছে। বাপের বাড়ির আত্মীয় বলতে যে পিসি বেঁচে ছিলেন তিনিও গত। তারিণী ছাড়া তার জীবনে আর কেউ নেই। অজান্তেই প্রতিমার মনের তারে এসে যে আঘাত দিয়ে ফেলেছে তা বড় বেদনার মতো মাখনের নিজের বুকেই বাঁচতে থাকবে কে জানত। সেও হাপুস নয়নে কাঁদতে লাগল। কান্নাকাটির পালা মিটলে মাখন জিজ্ঞাসা করল, তবে এই বাড়িতে তোমার বিয়ে হলো কিভাবে? সে এক রূপকথার গপ্প। আমি এখানকার নই তো, কলকাতার বাগবাজারের মেয়ে। বৃন্দাবন পাল ফার্স্ট লেনে আমাদের বাড়ি ছিল। বাবা ঈশ্বর নিত্যলাল মজুমদার, উনি ছিলেন ডাক্তার চুনিলাল বসুর কম্পাউন্ডার। চুনিলাল বসুর নাম শুনেছ তো? মাখন মাথা নেড়ে জানালো সে শোনেনি। জেনে প্রতিমা এতটাই অবাক হলো যেন মাখন বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত না হয়ে কি অপরাধী না করে ফেলেছে। সে কি গো, এত বড় ডাক্তার দেশে আর কটা আছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণের হাঁপানি তো উনিই সারালেন গো। তা যা বলছিলাম, ছেলেবেলা ভালোই কেটেছিল, মিথ্যে বলবো না। মেম স্কুলে প্যারি সরকারের ফার্স্ট বুক অবধি পড়েছিলাম। বাংলায় বর্ণপরিচয়, তারপর হলো গিয়ে কথামালা, বোধোদয়, আর বাড়িতে মায়ের কাছে নারীর কর্তব্য। তারপরেই বছর দেড়েক আগে কলকাতায় কোত্থেকে পেলেক চলে এলো। বছর ঘুরতে না ঘুরতেই তাতেই মা বাবা দুজনেই শেষ। আমি অবাগই বেঁচে রয়ে গেলাম। সবাই তখন শহর ছেড়ে পালাতে ব্যস্ত। আমি শেষে গেলাম ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবুই আমায় নিয়ে গেলেন ভগিনী নিবেদিতার কাছে। উনি আমায় কত আদর করলেন। ডাক্তারবাবুকে বললেন আমাকে শহর ছেড়ে দূরে কোথাও পাঠিয়ে দেওয়াই ভালো হবে। তারপর আর কি, ডাক্তারবাবুর আরেক পরিচিত সাহেব ডাক্তার ছিলেন, ডাক্তার ওয়ার্ড, চিতপুর হাটখোলায় চেম্বার। সদ্য পেলেগে মারা গেছলেন। আমাদের মাদাম এলা তারই বিধবা। মাদামকে চেনো তো? এই চার্চের পাশেই হোম চালান। হ্যাঁ, নামটা শুনেছি মনে হয়। সাক্ষাৎ দেবী দিদি উনি। এমনিতে ওয়ার্ড সাহেবের মেয়ের বয়সী, শুনেছি দ্বিতীয় পক্ষ, কিন্তু বরকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। ডাক্তারও তাকে নানা কৌশল শিখিয়ে দিয়েছিলেন। এই ধরো ইঞ্জেকশন দেওয়া, জ্বর মাপা, বাচ্চা বিয়ানো। দিয়ে এত বড় ডাক্তার পেলেগে ফৌত। কি কপাল ভাবো একবার। জানো তো, মাদামেলা ঝরঝর করে বাংলা বলতে পারেন। আমায় বললেন, আমার সঙ্গে যাবি প্রতিমা? এই পাপের শহরে আমরা আর থাকবো না। আমি আর কিছু জিজ্ঞেস করিনি। করেই বা কি হবে? কেই বা আছে আমার? বললুম, যেখানে নিয়ে যাবেন যাব। মাদাম এখানে নিয়ে এলেন, হোমের কাজ শেখালেন। প্রথম সাঁওতাল মেয়ে বউদের জর্জারির ওষুধ দিতুম। এখানকার ডাক্তার পিয়ারসেন সাহেবও আমায় খুব ভালোবাসেন। এই হোমেই তো আমার উনি প্রথমবার আমায় দেখেছিলেন। সে কি গো, কিভাবে? উনি জমিদারের ছেলে হলে কি হবে, ছোট থেকেই এই সাঁওতালদের সঙ্গে মেশেন। এত ভালো সাঁওতালিতে কথা বলেন দিদি, কি বলবো, শুনলে অবাক হতে হয়। এলা মাদাম আমাকে আর ওকে নিয়েই শুরুর দিকে গ্রামে যেতেন, আর সেখানেই আমরা দুজন। প্রতিমা আর কিছু বলল না। মাখন মুখে আঁচল চাপা দিয়ে বেশ খানিকটা হেসে নিল। ছড়া কেটে বলল, যাদের নিয়ে মেম চলেছে, ছেলে মেয়ে দুইজনে আপন ভাবে বিভোর থাকে, কিছুই নাহি শোনে। এ তোমার ভারী অন্যায় ভাই, এমন করলে আর কিছুই বলবো না। আলোচনা হয়তো আরো কিছু এগোতো, হঠাৎ এক চাপা কান্নার আওয়াজে দুজনই চমকে উঠল।
দে ভাই। তাই তো, দাঁড়াও দেখি। বলে এক ছুটে প্রতিমা ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে মাখনের খোকা বিছানা ভিজিয়ে ঘুম ভেঙে বেজায় চিৎকার জুড়ে দিয়েছে। এখন তাকে কোলে নিয়ে গা মুছিয়ে না খাওয়ালে থামবে না। প্রতিমা ঘর থেকে বেরোনোর খানিক বাদেই বাইরে থেকে ভেসে আসা সেই কান্না বন্ধ হয়ে গেল। আরও কিছুক্ষণ বাদে প্রতিমা হাত ধরে একটি প্রায় গুটিসুটি শ্যামবর্ণা মেয়েকে ধরে নিয়ে মাখনের ঘরে ঢুকল। খোকা ততক্ষণে মাখনের কোলেই আবার ঘুমিয়ে পড়েছে। এই কাকে নিয়ে এলে গো প্রতিমা? সেই যে জাদুকর গণপতি, যাকে পুলিশে খুনের দায়ে ধরেছে। এ ওরই দলে খেলা দেখায়, বলের খেলা। কি দারুণ করে গো, না দেখলে বিশ্বাস হবে না। মাখন মেয়েটিকে খাটে বসতে বললে সে বসল না, মেঝেতে জড়সড় হয়ে বসল। কি হয়েছে বোন, কাঁদছিলে কেন? তোমার নাম কি? নাম জিজ্ঞেস করছেন যে, নামটা বলো। আজ্ঞে হরিমতি। হরিমতি? কিন্তু সেদিন যে শুনলাম হিঙ্গনবালা। আজ্ঞে ও আমার স্টেজের নাম, প্রফেসর বোস দিয়েছিলেন। তা হরিমতি, তুমি অমন করে কাঁদছিলে কেন ভাই? কাঁদছিলাম আমার পোড়া কপালের কথা ভেবে। ও ছাড়া যে আমার আর কেউ নেই। কিন্তু সেসব শুনে আপনারা আর কি করবেন? প্রতিমা তার পাশে হাঁটু মুড়ে বসে বলল, তাও বলো। এই আমরা দুজনেই একসময় সব হারিয়েছি, আবার একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তুমিও না হয় আমাদের সই হলে। হরিমতি নিজের কথা বলে যেতে লাগলো। আর সমাজের তিনটি আলাদা আলাদা স্তরে থাকা তিনজন অনাথা মেয়ের চোখের জল মিলে মিশে ঘরের বাতাসও যেন কিছুটা আর্দ্র হয়ে উঠল। সুখরিয়ার আনন্দ ভৈরবী মন্দির থেকে সামান্য দূরে মেলার মাঠে অট্টালিকার সমান বিরাট এক সার্কাসের তাঁবু ফেলা হয়েছে। আশেপাশের শ্রীপুর, বলাগড়, জিরাট থেকে লোক ভেঙে পড়েছে এই সার্কাস দেখতে। রিফ্রেশমেন্ট রুম, গ্রিন রুম, টিকিট ঘর, ঘোড়া রাস্তাবল, সোডা, লেমনেড, পান ইত্যাদির ৮-১০খানি দোকান আর আশেপাশে ছোট ছোট তাঁবুতে দর্শকদের মনোরঞ্জনের জন্য নানা ব্যবস্থা রয়েছে। আজকেই আখরি তামাশা। সার্কাসের মালিক প্রিয়নাথ বোস তাই এখন ভয়ানক ব্যস্ত। রাত ৯টা, থার্ড বেল বেজে গেছে। একটু বাদেই ঢং ঢং শব্দে গং বেজে উঠবে। তারপরেই গোটা তাঁবু কেঁপে উঠবে ড্রামের শব্দে। ঠিক ৭ বার ড্রাম বাজার সঙ্গে সঙ্গে ১০ জন অশ্বারোহী সাদা ঘোড়ার উপরে দাঁড়িয়ে তালে তালে নাচতে নাচতে প্রবেশ করবে এরিনায়। শুরু হবে দ্য গ্রেট বেঙ্গল সার্কাসের আরও একটা অপূর্ব শো। শেষবারের মতো বাইরে সবটা দেখে প্রফেসর বোস তাঁবুতে ঢুকতে যাবেন, এমন সময় কোটের লেজে একটা টান পড়তেই পিছনে ফিরে তাকালেন তিনি। ছেঁড়া জামা আর ইজের পরা কুচকুচে কালো এক মেয়ে তার লম্বা ইভিনিং কোটের এক প্রান্ত টেনে ধরেছে। বয়স খুব বেশি হলে 11 কি 12 হবে। চোখ দুটি বড় মায়া ভরা। প্রফেসর বোস মেয়েটির হাত থেকে কোট ছাড়িয়ে নিচু হয়ে জিজ্ঞাসা করেন, এই মেয়ে, এখানে কেন? কি চাস, পয়সা নিবি? বলে পকেট থেকে কিছু তামার পয়সা বের করে মেয়েটির হাতে দিতে যান, কিন্তু সে হাত গুটিয়ে নেয়। পয়সা নিবি না? তবে খিদে পেয়েছে? শ্যামচাঁদকে বলি তোকে কিছু খেতে দিতে। মেয়েটি মুখে কিছু বলল না, শুধু অসম্মতিসূচকভাবে মাথা নাড়ল। আচ্ছা, মুশকিল তো। তবে কি চাস? রিনরিনে গলায় মেয়েটা বলে ওঠে, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে? ততক্ষণে গ্রামের মুরব্বি গোছের ২-৩ জন আশেপাশে জমা হয়ে গেছে। তাদেরই একজন বলে উঠল, নিয়ে যান বাবু, খুব ভালো মেয়ে, কিন্তু বড় দুঃখিত। আপনার কাছে ভালো থাকবে। কেন, এর বাবা মা নেই? বাপ তো বছর ৩ হলো মরে গেছে, মাটাও কুলোটা অন্য পুরুষের সঙ্গে ভেগেছে। শুনি এখন কলকাতায় সোনাগাজীতে কোঠা বানিয়েছে। এই মেয়ে জনম দুঃখী, গায়ের এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায়। আমরা দুটি খেতে দিলে খায়, হেরোর বাড়িতে ঘুমায়। এতদিন ছোট ছিল তাও একরকম, এখন এই মেয়েও সমর্থ হচ্ছে। কেউ এখন আর একে ঘরে রাখতে চাইছে না।
গা গঞ্জের ব্যাপার বাবু, বদনামের ভয় তো সবারই আসে, যায় না? প্রফেসর বোস বাইরে যতই কঠিন হন, তার ভিতরটা ফুলের মতো নরম। মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, তোর নাম কি? হরিমতি রাজবংশী। সেদিন সার্কাসের গং বাজতে পাক্কা আধ ঘন্টা দেরি হলো। হরিমতি সার্কাসে এসেই বুঝতে পারল, বাইরে প্রিয়নাথ বোসের যতই বলবোলা থাকুক না কেন, আসল কর্ত্রী অন্য একজন। তার বড় ভাই মতিলালের স্ত্রী সুশীলা সুন্দরী বসু। সুশীলা আসলেই এক অসাধারণ মহিলা। জিমন্যাস্টিক্সে তাঁর জুড়ি নেই। অ্যাক্রোব্যাটিক্স, কার্টফিল আর ডেয়ার ডেভিলের মতো খেলায় তিনি অনন্যা। ট্র্যাপিজে বিদেশি সার্কাস আর্টিস্টদের সমকক্ষ। তবে তার সবচেয়ে বড় কৃতিত্ব বাঘের খেলায়। বেঙ্গল সার্কাসের লক্ষ্মী আর নারায়ণ নামে দুই রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে সুশীলা হেলায় নানা রকম খেলা দেখান। তিনি অবসরে বাঘের গায়ে হেলান দিয়ে বসে থাকেন, আর তারাও পোষা বিড়ালের মতো সুশীলার গায়ে মাথা ঘষে। প্রিয়নাথও কখনোই তার বৌঠানকে অমান্য করেন না। হরিমতিকে দেখে সুশীলা প্রথম দিনই নাক মুচকে বলেছিলেন, কোন ভাগার থেকে কে নিয়ে এলে গো ঠাকুরপো? ম্যাগো, কি বিচ্ছিরি কালো। সুশীলা আর হরিমতির বাকি জীবনের সম্পর্কের রসায়ন সেদিনই নির্ধারিত হয়ে গেছিল। প্রিয়নাথ ঠিক করলেন হরিমতিকে প্লেয়ার বানাবেন। সুশীলার তাতে বিস্তর আপত্তি ছিল। একে তো হরিকে তার অপছন্দ, দ্বিতীয়ত তার নিজের বোন কুমুদিনীও সদ্য সার্কাসে পা রেখেছে। সুশীলার ইচ্ছে তার পরে কুমুদিনী স্টার হবে। এই অজ্ঞাত কুলশীলা মেয়েটি যেন তাতে বাধা না দেয়। তিনি ব্যাকস্টেজে নানা কাজে হরিকে ব্যস্ত রাখেন। একটা কাজ শেষ হলেই অন্য কাজের ফরমায়েশ করেন। প্যারালাল বারের খেলায় যেখানে কুমুদিনী বারবার ভুল করলেও শুধরে দেন, হরির ভুলে তিনি অকরুণ। হরিমতি সব বোঝে। চোখের জল গিলে চুপচাপ ঘোড়ার জাবনা দেয়, বাঘের খাঁচার নিচ থেকে মলমূত্র পরিষ্কার করে। একদিন হরিমতি একা একা বলের উপর ব্যালেন্সের খেলা দেখানোর প্র্যাকটিস করছে। পিছন থেকে কে যেন বলে উঠল, বাহ, ভারী মজা তো। এক লাফে বল থেকে নেমে পিছনে ঘুরেই এক যুবককে দেখতে পেল হরিমতি। আগে কোনোদিন দেখেনি। যুবকের পেটানো ছাতি নিরাবরণ, পরনে হেঁটো ধুতি, হাতে রং মাখানো তুলি, আর মুখে অদ্ভুত এক হাসি। তুমি কে হে? আগে তো দেখিনি। দেখবে কেমন করে? আমি যে নতুন এসেছি, আর্টিস্ট। সার্কাসের পোস্টার রং করতে, বাক্সিংহ আঁকতে বোসবাবু আমায় রেখেছেন। অন্য সময় 5 মাস খাটবো বলে 3.5 টাকা আর 2 বেলা পেটে ভাতের কন্ট্যাক্টে আছি। তুমি এখানে খেলা দেখাও বুঝি? হ্যাঁ, দলের সঙ্গে। সামনে সুশীলা সুন্দরী দেখায় আর আমরা পেছনে থাকি। তোমার নাম? হরি। বলেই মনে পড়ল, স্টেজে নামার দিন প্রফেসর বোস তার নতুন নাম দিয়ে দিয়েছেন, হিঙ্গন বালা। সে তার নাম বলার পর যুবকটিও তার পরিচয় দিল। আমি গণপতি, ম্যাজিশিয়ান গণপতি চক্রবর্তী। ম্যাজিশিয়ান? তুমি জাদু দেখাও? দেখাই বই কি। বলেই শূন্য থেকে হাতরে একটা বল নিয়ে এসে হাত একবার ঝাঁকানি দিতেই সেটা রানীর মাথাওয়ালা বড় একটা রূপোর টাকা হয়ে গেল। এইবার দেখো। আবার হাত ঝাড়তেই মিলিয়ে গেল হাওয়ায়। এই যা, কোথায় গেল টাকাটা? কোথায় আবার? তোমার কাছে? লুকিয়ে না রেখে বার করে দাও। এ মা, আমি কেন রাখতে যাবো তোমার টাকা? আমি কি চোর? সঙ্গে সঙ্গে গণপতি তার খুব কাছে এসে হরিমতির কানের পিছনে হাত দিয়ে সেই টাকা বার করে নিয়ে এসে বলল, তাই বুঝি? এটা তবে কি? আরে বাহ! পরের কয়েক বছর ধরে পেশোয়ার, চিত্তোর, উজিরিস্তান, কাশ্মীর, বরোদায় ঘুরে বেড়াতে লাগলো দ্য গ্রেট বেঙ্গল সার্কাস। হরিমতি চোখের সামনে দেখতে পেল কিভাবে সার্কাসের এক্সট্রা থেকে ইন্টারভেলের ম্যাজিশিয়ানের পথ বেয়ে বেঙ্গল সার্কাসের সেরা খেলোয়াড় হয়ে উঠল গণপতি। পোস্টারে এখন বড় বড় করে লেখা থাকে দ্য গ্রেট গণপতি, আর ঠিক তার নিচেই মিস সুশীলার নাম। সুশীলার নাম